কে রে? টুকি মা এলি নাকি? হ্যাঁ মা, আমি। কিন্তু তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি করে বুঝলে যে আমি এলাম? ভাগলি মেয়ে আমার। মায়ের মন কখনোই মেয়েকে চিনতে ভুল করে না রে মা। আর তোর পায়ের শব্দ শুনেই আমি তোকে চিনতে পারি। বাইরে বুঝি অনেক কুয়াশা পড়েছে, তাই না রে মা? হ্যাঁ মা, আমরা তো বরফের দেশে এসে বাস করছি, আর বরফের দেশে একটু বেশি ঠান্ডা লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে তুমি কোনো চিন্তা করো না মা। এই দেখো, আমি বরফের দেশের বাইরে থেকে শুকনো কাঠ করিয়ে নিয়ে এসেছি। আজকে রাতটা এটুকু কাঠ জ্বালিয়ে কাটাতে পারবো মা। আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না রে মা? কি আর করবি বল? সেই অ্যাক্সিডেন্টের পরে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। এরপর আমাদের ঘর বাড়ি সয় সম্পদ সবকিছু বিক্রি করে দিয়ে তুই আমার চিকিৎসা করালি। তারপরেও আমি সুস্থ হয়ে উঠলাম না। না জানি আর কতদিন এই বরফের দেশে থাকতে হবে। কষ্টের পরে যে সুখ আসে, এটা তো তুমি বলেছিলে মা। তাই তুমি কোনো চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। এরপর টুকি তার কাঠগুলো জ্বলন্ত আগুনে দেয়, আর মা মেয়ে মিলে আগুন পোহাতে থাকে। এমন সময় টুকি তার দরজায় এসে কে যেন ডাকতে থাকে। এই সময় আবার কে এলো দেখি তো। এই কথা বলে টুকি যেই না দরজা খোলে, ঠিক তখনই শিয়ালকে দেখতে পায়। আর শিয়ালকে দেখে টুকি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমাকে একটু তোমাদের ঘরে যেতে দাও। আমার যে খুব ঠান্ডা লেগেছে, আর কিছুক্ষণ বাইরে থাকলে হয়তো আমি মরেই যাব। শিয়ালকে ঠান্ডায় কাঁপতে দেখে টুকির মনে অনেক মায়া হয়, আর সে শিয়ালকে ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেয়। আর টুকির ঘরে কাঠ জ্বালানো দেখে শিয়াল ও টুনির সাথে আগুন পোহাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। একে সন্ধে হয়ে এলো যে, আর শুনেছি আজ সারা রাত নাকি অনেক বেশি বরফ পড়বে। আর এরকম অবস্থায় বাইরে বের হওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু শিয়াল আঙ্কেল, এই অবস্থায় তুমি তোমার বাড়িতে কিভাবে যাবে? আমার তো বাড়ি নেই, তাই তো আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আরে তোমার কি কষ্ট। মা, ও মা, আজকে রাতে শিয়াল আঙ্কেল আমাদের সাথে থাকতে পারে না? কেন পারে না রে মা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাদের সাহায্য করা উচিত। তাই শিয়াল দাদা আমাদের সাথেই থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত ঠান্ডা থেকে বাঁচালে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর শিয়াল ও টুকিদের বাড়ি থেকে চলে যায়। আর টুকি ঘুম থেকে উঠে শিয়ালকে দেখতে না পেরে বলতে থাকে, দেখলে মা, আমরা শিয়াল আঙ্কেলের এত উপকার করলাম, আর সে কিনা চলে যাওয়ার আগে একবার বলেও গেল না। আজ পর্যন্ত অনেকের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিলাম, তারা সবাই আমাকে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করতে আমার নারকেল ঘরে আসেনি। এটাই আমার শেষ চেষ্টা। দেখি টুনি পাখির ছানাটিকে নারকেল ঘরে নিয়ে আসতে পারি কিনা। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে শিয়াল একটা কাগজে চিঠি লিখে টুনির বাড়িতে চলে যায়। আর জানালা দিয়ে চিঠিটা টুনির ঘরে ফেলে দেয়। তারপর তাড়াতাড়ি করে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে টুকি সেই কাগজটা কুড়িয়ে পায়। এটা আবার কি? আরে, এটাতে তো কিছু লেখা আছে, পড়ে দেখি তো। আমি খুব বিপদে পড়েছি টুকি, তোমার সাহায্য আমার খুব প্রয়োজন।
তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে নদীর ওপারে এসে একটা নারকেল ঘর দেখতে পাবে, ওই ঘরেই চলে এসো। ইতি শিয়াল আঙ্কেল। শিয়াল দাদা আবার কিসের বিপদে পড়েছে? আর সে তো বলেছিল তার থাকার মতো কোনো জায়গা নেই। তাহলে এই নারকেল ঘর কোথা থেকে এলো? তুই যাস না রে মা, এই শিয়াল দাদার নিশ্চয়ই কোনো মতলব আছে। ও নিশ্চয়ই তোকে খেয়ে ফেলার বুদ্ধি করেছে। না মা, আমাকে তো যেতেই হবে। কেউ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছে আর আমি সাহায্য করতে যাব না, তা হয় না মা। আমি শিয়াল আঙ্কেলকে সাহায্য করতে যাব, তবে একা নয়, পুলিশ আঙ্কেলকে সাথে নিয়ে যাব। এরপর টুকি বরফের দেশ থেকে বের হয়ে বনের ভিতরে চলে যায় আর পুলিশকে সাথে নিয়ে নদীর ওপারে নারকেল ঘরের কাছে চলে যায়। আঙ্কেল, তুমি এই গাছের আড়ালে লুকিয়ে থাকো। আমি ভিতরে গিয়ে যদি কোনো বিপদে পড়ি তাহলে আমি তোমাকে ডাকবো। এই কথা বলে টুকি নারকেল ঘরের ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে শিয়ালকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। এ কি, শিয়াল আঙ্কেল তো ঘুমিয়ে আছে। তবে কি মায়ের কথাই সত্যি, নাকি শিয়াল আঙ্কেলের কিছু হয়েছে? শিয়াল আঙ্কেল, ও শিয়াল আঙ্কেল। এরপর টুকি শিয়ালকে ডাকতে ডাকতে তার কাছে চলে যায় আর যেই না শিয়ালকে স্পর্শ করে সাথে সাথে শিয়াল কনকের রূপ পেয়ে যায়। আমি মুক্ত হয়েছি, আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, কি মজা কি মজা। এসব আমি কি দেখছি? এই কে তুমি? আর এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি হলাম কনক আর আমি রাজপুর নামে এক বনে বাস করি। আমার বাবা বনের সব থেকে ধনী পাখি। একদিন আমি তীর আর ধনুক নিয়ে বনে গিয়েছিলাম আর তখনই এক তান্ত্রিক আমার সামনে আসে আর সে আমার দিকে তীর ধরে। কি, এই তান্ত্রিক আমাকে মারতে চায়? আমাকে মারার সাহস তোর নেই তান্ত্রিক? এই কথা বলে তান্ত্রিক আমাকে তীর ছুঁড়ে মারার আগেই আমি তান্ত্রিকের দিকে তীর ছুঁড়ে মারি আর সেই তীরে তান্ত্রিকের কিছুই হয় না। মূর্খ ছানা, তুই আমাকে মারতে চেয়েছিলি? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই এক্ষুনি একটা শিয়াল হয়ে যাবি আর এখানে একটা নারকেল ঘর হবে। সেখানে তুই ততদিনই থাকবি যতদিন না কেউ এই নারকেল ঘরে এসে তোকে মুক্ত করবে। এরপর আমি শিয়াল হয়ে এই ঘরে থাকতে শুরু করি আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমি তোমার মতো অনেকের কাছে চিঠি লিখে সাহায্য চেয়েছি, কিন্তু প্রাণের ভয়ে কেউ আমাকে সাহায্য করতে আসেনি। কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমার মা টুনি মাসির চোখ অপারেশনের সব খরচ আমি দিতে চাই। না কনক, আমি আমার মা চিকিৎসার জন্য কারো কাছে টাকা নিব না। আমার মা বলে কাউকে সাহায্য করে এর বিনিময়ে কিচ্ছু নিতে নেই। তুমি তো বলো আমাদেরকে একে অপরের সাহায্য করা উচিত, আর আমিও তোমাকে সাহায্য করতে চাই। তোমার মা সুস্থ হলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। তুমি না করো না টুকি, আজই তুমি টুনি মাসিকে হাসপাতালে নিয়ে যাবে। এরপর টুকি টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর হাসপাতালে গিয়ে তার মায়ের অপারেশন করায় আর কনক চিকিৎসার সব খরচ দিয়ে দেয় আর টুনিও তার দৃষ্টিশক্তি ফিরে পায়। আর বরফের দেশ ছেড়ে টুনি ও টুকি মিলে বনে ফিরে অনেক সুন্দর একটা বাড়ি বানায় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। দিন হলো পুকুর থেকে মাছ উঠানো হয়নি, আজ বরং পুকুরে জাল ফেলে দেখি মাছগুলো বড় হয়েছে কিনা। ঘরে তো কোনো বাজার নেই, মাছ বিক্রি করে না হয় কিছু বাজার করে নিয়ে আসবো। এসব কথা ভেবে টুনি তার ছোট পুকুরে জাল ফেলে আর জাল উঠানোর সাথে সাথে টুনি দেখতে পায় তার জালে অনেকগুলো বড় মাছ উঠেছে। তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, একবার জাল ফেলতেই তো দেখছি অনেকগুলো বড় মাছ উঠেছে। আমি তো ভাবতেই পারিনি মাছগুলো এত বড় হয়েছে। মাছগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। যাই, মাকে গিয়ে মাছগুলো দেখিয়ে আসি।
মা টুনি, তুই পুকুর থেকে মাছ ধরেছিস? মাছগুলো তো বেশ বড় হয়েছে। হ্যাঁ মা, আমি পুকুর থেকে মাছ ধরেছি। ভাবছি মাছগুলো বিক্রি করে কিছু বাজার করে নিয়ে আসবো। তোর যা ভালো মনে হয় তাই কর রে মা, আমি তোকে বাধা দিব না। এরপর টুনি মাছগুলো নিয়ে বাজারে যায়। আর মাছগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে টুনি বাড়িতে চলে আসে আর টুকি টুনিকে বলতে থাকে, মা, তুমি বাজারে গিয়েছিলে? আমার জন্য কি নিয়ে এসেছো? মারে, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। এই নে তোর চকলেট। মা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? ইয়ে, কি মজা, কি মজা! আমি মজা করে চকলেট খাবো। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি আবার পুকুর থেকে মাছ ধরে বাজারে নিয়ে যেতে থাকে। তখন টুনির সাথে ইগলির দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? ইগলি দিদি, আমি মাছ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই বাজারে যাচ্ছিস মাছ বিক্রি করতে? এখানে তো বনের সবাই মাছ বিক্রি করে, তাই মাছের তেমন দাম পাওয়া যায় না। আমি শুনেছি পাশের বনে মাছের অনেক দাম। তুই যদি পাশের বনে গিয়ে মাছ বিক্রি করতে পারিস তবে অনেক টাকা রোজগার করতে পারবি। ইগলি দিদি, তুমি সত্যি বলছো? পাশের বনে মাছের অনেক দাম? হ্যাঁ রে টুনি, আমি সত্যি বলছি, শুধু শুধু তোকে মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল থেকে পাশের বনে মাছ বিক্রি করতে যাব। আজ বরং এই মাছগুলো এই বাজারেই বিক্রি করে আসি। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি পুকুর থেকে মাছ তুলতে থাকে। মা টুনি, আজ তুই এতগুলো মাছ তুলছিস যে? মা, আমি আজ পাশের বনে যাব মাছ বিক্রি করতে, তাই একটু বেশি করে পুকুর থেকে মাছ তুলছি। সে কি কথা, তুই পাশের বনে যাবি? পাশের বন তো অনেকটা পথ, তুই একা পাশের বনে যাবি কি করে? ও নিয়ে তুমি ভেবো না মা, আমি একাই পাশের বনে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এরপর টুনি মাছ নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর পাশের বনে যেতে যেতে টুনির দুপুর হয়ে যায়। এই বনে আসতেই তো দুপুর হয়ে গেল, তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করতে হবে, আবার বাড়িতেও ফিরে যেতে হবে। মাছগুলো তো বিক্রি করা শেষ, এখন বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরে যাব কি করে? বাড়িতে যেতে যে অনেকটা সময় লাগবে। না, মনে হচ্ছে আজ এ বনেই থেকে যেতে হবে। কিন্তু এখানে আমি কোথায় থাকবো? কোথাও তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। কিন্তু দূরে একটা গুহা দেখা যাচ্ছে, গুহাটাতে মনে হয় কেউ থাকে না। আজ রাতটা বরং ওই গুহাতেই কাটিয়ে দিব। এসব কথা ভেবে টুনি গুহাটার দিকে এগিয়ে যায়। আর গুহার ভেতরে টুনি প্রবেশ করে দেখে গুহার ভেতরে কেউ নেই। তা দেখে টুনি অনেক খুশি হয়। কিন্তু এসব কিছু লক্ষ্য করছিল এক দুষ্টু শিয়াল। টুনি তা বুঝতেও পারে না। টুনি গুহার বাইরে আসে আর বলতে থাকে, বাইরে থেকে কিছু ফল খেয়ে তারপর গুহার ভিতরে গিয়ে শুয়ে পড়বো, বড্ড খিদেও পেয়েছে। এই টুনি পাখির তো দেখছি বড্ড সাহস, একা একা এই বনে ঘুরে বেড়াচ্ছে। ও কি জানে ও কার গুহায় থাকছে? মজাটা জমবে ভালো। এই যে টুনি পাখি, তুমি কি এ বনে নতুন এসেছো? আরে, আমি তো এখানে রোজ ফল খেতে আসি, তাই নিজেকে নতুন বলি কি করে বলো? আমি এই বনের রাজা, আর তুমি আমার গুহায় থাকবে ঠিক করেছো। তাই তুমি যদি আমার গুহায় থাকতে চাও তাহলে আমার কাছে মাথা নত করে থাকতে হবে, বুঝেছো? শিয়াল দাদা, তুমি ঠিকই বলেছো, আমি এ বনে নতুন এসেছি। কিন্তু আমি এতটাও বোকা নই যে তুমি যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। আমি জানি যে তুমি এ বনের রাজা নও, আর এও জানি যে তুমি এটাও জানো না যে এ বনটা কত বড়। আমি বলি কি শিয়াল দাদা, তুমি আমার সময় নষ্ট করো না, বুঝলে? কি এই ছোট টুনি পাখি কিনা আমাকে অপমান করলো? এর বদলা আমি নিবই নিব। দুষ্ট শিয়াল নিশ্চয়ই জানে যে আমি ওই গুহায় থাকবো, তার মানে ও আমার উপর নজর রেখেছে। আমাকে আরো সাবধানে থাকতে হবে। কিন্তু ওই গুহার আসল মালিক যদি ফিরে আসে তখন আমি কি করব?
আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এভাবে রাত হয়ে আসে আর টুনি গুহার ভিতরে শুয়ে পড়ে। এমন সময় টুনি একটা চিৎকার শুনতে পায়। টুনি গুহার ভিতর থেকে ভাবতে থাকে শিয়াল বুঝি তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু টুনি তখন একটা ছায়া দেখতে পায়। আর ছায়াটি এগিয়ে আসতেই টুনি কাঁপতে থাকে, কারণ গুহার আসল মালিক এসে গেছে। তাহলে এই গুহার আসল মালিক বাঘ। কিন্তু এখন আমি কি করব? বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। না না, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, নয়তো আজই বাঘের পেটে যেতে হবে। মনে হচ্ছে বাঘ আমাকে দেখতে পাচ্ছে না, আমি শুধু বাঘকে দেখতে পাচ্ছি। আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই তো এসে গেছে। চুপ কর, কি করছো কি? ও আমাদের কথা শুনে ফেলবে তো। আরে তাই তো, দেখো না ওকে দেখে কি সুস্বাদু লাগছে। ও এতটাই বড় যে আমাদের দুজনের পেট একদম ভরে যাবে। ঠিক আছে, আজ দুজনে মজা করে রাতের খাবার খাবো। আজ রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল। কে কে আছো ভিতরে? ও জেনে গেছে আমরা ভিতরে আছি, তাই আর দেরি করা ঠিক হবে না। যাও ওর উপর ঝাঁপিয়ে পড়ো। আমরা তো দুজন আছি, ও আমাদের শক্তির সঙ্গে পারবে না। না, আমি কিছুতেই তোমাদেরকে ধরা দিব না। এ কথা বলে বাঘ ছুটে পালায় আর টুনি একা একা হাসতে থাকে। আমার বুদ্ধিটা কাজে লেগেছে। বাঘ ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এভাবেই সেই রাত কেটে যায় আর পরের দিন সকালে বাঘের সাথে শিয়ালের দেখা হয়। বেটা শিয়াল, তুই কাল আমাকে বিপদে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি প্রাণে বেঁচে গেছি। ওরা আমার চেয়ে অনেক বড় জন্তু। ওরা আমার গুহা দখল করে নিয়েছে। এখন আমাকে নতুন আস্তানা খুঁজতে হবে। কি? তোমার গুহায় যে আছে সে তোমার থেকেও বড় আর ভয়ানক? আমার সাথে ইয়ার্কি করছো নাকি? ও তো একটা ছোট্ট টুনি পাখি, আর তুমি ওদের কথা বলছো কেন? ওখানে তো শুধুই টুনি পাখি আছে। আমাকে বোকা ভেবেছিস যে আমি টুনি পাখিকে দেখে পালাবো? ওখানে বিশাল দুটো প্রাণী আছে। প্রাণী? হ্যাঁ, প্রাণী। আমি জানি না ওরা কারা, ওদের আমি দেখিনি, তবে ওদের কথা শুনেছি। ওরা আমাকে মারতে আসছিল, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। বেচারা বাঘ তোমাকে টুনি পাখি বোকা বানিয়েছে। আসলে ওখানে কোনো বিশাল প্রাণী নেই। বিশ্বাস না হলে তুমি আমার সাথে তোমার গুহায় চলো। আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপর দুজনে গুহার সামনে যায় আর টুনিও তাদের দেখে ফেলে। আর তাদের দেখে টুনি বুঝে ফেলে ওদের মনে কি চলছে। এই শিয়াল নিজেকে খুব চালাক ভাবে। একে আজ একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি যখন বলবো তখন তুমি গুহার ভিতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বোকা শিয়াল, আমি তোমাকে বলেছিলাম দুটো বাঘ নিয়ে আসতে, আর তুমি কি না একটা বাঘ নিয়ে এসেছো। কাল রাত থেকে আমরা কিছুই খাইনি, আর এখন তুমি চাও আমরা একটা বাঘ ভাগ করে খাই। কি তুই ওদের হয়ে কাজ করছিস? না, ও মিথ্যে কথা বলছে। তোমাকে দিয়ে কোনো কাজ হবে না শিয়াল। যাই হোক, ওকে গুহার ভিতরে নিয়ে এসো। বেটা শিয়াল, তুই আমাকে এখানে চালাকি করে নিয়ে এসেছিস। দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। এ কথা শুনে শিয়াল ছুটে সেখান থেকে পালাতে থাকে আর বাঘু শিয়ালের পিছু পিছু ছুটতে থাকে। বেটা শিয়াল উচিত শিক্ষা পেয়েছে। আজ আমি বুঝলাম মাথা ঠান্ডা রেখে কাজ করলে অনেক বড় বিপদেও নিজেকে রক্ষা করা যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মাথা কিন্তু ঠান্ডা রাখতেই হবে। টুনি বিপদের সময় তার মাথা ঠান্ডা রেখেছে বলেই সে নিজেকে বাঁচাতে পেরেছে। তাই আমাদের উচিত মাথা ঠান্ডা রেখে কাজ করা।